আমাদের হৃৎপিণ্ড 18 কোটি মানুষের হৃৎপিণ্ড। তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে মানুষটা, যে পরিবারটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে জাতীয় সরকার, কাবেদার সরকার, ভোটবিহীন সরকারের দ্বারা, সেই নির্যাতিত পরিবারের মধ্যে অন্যতম পরিবার হচ্ছে জিয়া পরিবার। যে জিয়া পরিবারের আমাদের প্রয়াত নেতা, রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, যে মানুষটার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতার সূর্যই পূর্ব দিগন্তে উদিত হতো না, যে নেতার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্বের দেশ, মানে গণতন্ত্রের দেশ মানচিত্রে, পৃথিবীর মানচিত্রের পরিচয় লাভ করতেই পারত না, সেই স্বাধীনতার ঘোষক আমাদের প্রিয় নেতা আমাদের এক পরিচয় ব্যথা বেদনা দিয়ে আমাদের মাঝখান থেকে চলে গেছেন। স্বাভাবিক মৃত্যু হলে এত কষ্ট আমরা পেতাম না। ষড়যন্ত্রকারী সেনার সদস্যরা একেবারে চিটাগাং সার্কিট হাউসে মুহুর্মুহু গুলি করে হত্যা করেছে, শহীদ করেছেন আমাদের মাঝখান থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছেন অজানার দেশে, নাফিরার দেশে, যে দেশে মানুষ গেলে ভালো থাকে না, খারাপ থাকে, কোনো খবর আগেই পাওয়া যায় না, যে দেশে মানুষ একবার গেলে তারা পঞ্চমের কাছে কোনোদিন ফিরেও আসে না। সেই প্রিয় নেতা তিন করে বলেছিলেন, মানে 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি সংগঠন, সবচেয়ে বাংলাদেশের মধ্যে বৃহৎ সংগঠন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সংগঠন, যে সংগঠনের নেতা কর্মী সংখ্যা হাজার নয়, লক্ষ নয়, কোটি 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 কোটি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গ্রাম বাংলা, শহর বাজার গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও আপনি খুঁজে পাবেন না যেখানে বাংলাদেশ জাতীয় দলের একটা সৈনিক সেখানে অবস্থান করে না। কোন ভৌগোলিক সীমারেখা, কোন ইউনিয়ন, কোন ওয়ার্ডকে খুঁজে পাওয়া যাবে যে এই ওয়ার্ডের মধ্যে একজন বিএনপি নেতা কর্মীও বসবাস করে না। এমন ওয়ার্ড কি আছে? এমন পাড়া মহল্লা কি আছে? নাই। একেবারে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন বীজ বপন করে গেছে আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে নেতাকে নিয়ে, যে নেতার হাতে করা সংগঠনকে নিয়ে আমরা অহংকার বোধ করি, গর্ববোধ করি, এবং এই সংগঠনে একজন খুদে কর্মী হয়ে, সদস্য হয়ে আমরা অহংকার বোধ করি। প্রিয় নেতৃবর্গ, সেই নেতা আমাদের মাঝখান থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছে। সেই নেতার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাকে যেন জান্নাত নসিব করেন। আমিন। অন্যায় অত্যাচার ওই পরিবারের প্রতি কম হয়নি। দেখেন না, জিয়া পরিবারের শুধুমাত্র সন্তান, একটা সন্তান চিকিৎসাবিহীন অবস্থায় মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে সারা জীবনের জন্য। যে পরিবারের মানুষ প্রেসিডেন্ট বাংলাদেশে, যে পরিবারের গৃহিণী ছিলেন প্রেসিডেন্টের সহধর্মিনী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, সেই পরিবারের সদস্য যদি চিকিৎসাবিহীন অবস্থায় মারা যায়, এই কষ্ট কি বুকে ধারণ করা যায় না। প্রিয় বন্ধুরা আমার, তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেই মানুষটাকে মাত্র 2 লক্ষ টাকা, 2 কোটি টাকা মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করেছিলেন। তাকে বলেছিলেন বাংলাদেশ থাকবেন না, বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন। যদি বাংলাদেশ থেকে ছেড়ে যদি পালিয়ে যান, তাহলে আপনার প্রতি সমস্ত মামলা তুলে নেওয়া হবে, আপনাকে কারামুক্ত করে দেওয়া হবে। আজকে যে প্রিয় নেত্রী আইসিইউর মধ্যে অবস্থান করছে, আমরা শঙ্কিত, ভীতপ্রবৃত্ত, সন্ত্রস্ত হয়ে পড়েছি। বাংলাদেশে 18 কোটি মানুষ, না জানি আল্লাহ পাক আমাদের কোন সংবাদ, হয় সুসংবাদ নয়তো দুঃসংবাদ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষই সুসংবাদের অপেক্ষা আছি। আল্লাহ যে কোনো বিনিময়ে হোক, 18 কোটি মানুষ আমরা প্রার্থনা করি, অন্তত এই মানুষটাকে নির্বাচন পর্যন্ত তুমি বাঁচিয়ে রাখো। এত ত্যাগের বিনিময়ে কিভাবে নির্বাচন হবে, কোন দল ক্ষমতায় যাবে, তার কষ্টের ফসল সে যেন দেখে যেতে পারে, এটা আমাদের কামনা, এটা আমাদের বাসনা। প্রিয় নেতৃবর্গ, সেই নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছিল দেশ থাকবেন না, দেশ ছেড়ে পালিয়ে যাবেন। আমাদের প্রিয় নেত্রী হাসিনার মতো কিন্তু পালিয়ে যাননি। আপন সেই নেত্রী সেদিন গর্ব করে, অহংকার করে বলেছিলেন, আমার স্বামীর হাতে করা সংগঠন, যে সংগঠনের কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই লক্ষ কোটি কোটি নেতা কর্মী ভূমধ্য সাগরের মধ্যে ফেলে আমি খালেদা জিয়া পালিয়ে যেতে পারি না। উনি ইচ্ছা করলেই পালিয়ে যেতে পারতেন। 85 বছর বয়স যে মহিলা,
তার আর জীবনে কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে। কিন্তু কারারুদ্ধ হয়ে ইচ্ছা করলে সন্তানের কাছে ফিরে যেতে পারতেন, লন্ডনে গিয়ে বাকি জীবনটা সুখে শান্তিতে আরাম আয়েশে অতিবাহিত করতে পারতেন। এই বৃদ্ধ বয়সে 85 বছর বয়সে একজন মানুষ কি কারাগারে থাকা যায়? কারাগারে থাকা যায় না। কারাগারেই বরণ করে দিয়েছিলেন, বলেছিলেন বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশেই হবে আমার মৃত্যু। বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে আমার হৃদয় মাখামাখি হয়ে আছে। বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি খালেদা জিয়া পালিয়ে যেতে পারি না। পালিয়ে যান না, কারারুদ্ধ করে রেখেছে। অথচ কয়েক বছর পরে যে প্রশ্নটা আমাদের খালেদা জিয়াকে করা হয়েছিল, ঠিক অনুরূপ প্রশ্ন আল্লাহ পাকের শেষ মেহেরবান, সেই প্রশ্নটাই তারই হাতে করা সেনাপ্রধান ওনাকে বললেন বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে পালিয়ে যাবে। খালেদা জিয়া বলল যে পালিয়ে যাবো না, আর হাসিনা বলল তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আমি স্বদেশে যেতে চাই, সদাই কাছে ফিরে যেতে চাই। চলে গেল। একটাবার তাকিয়ে দেখলেন না আমার বাবার হাতে গোড়া সংগঠন বিএনপি যেরকম বাংলাদেশের মধ্যে বৃহৎ সংগঠন, আওয়ামী লীগও বৃহৎ সংগঠন, এটা কিন্তু অস্বীকার করা যায় না। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষ কোটি কোটি নেতা কর্মী। লক্ষ কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশে রেখে ভূমধ্য সাগরের মধ্যে ফেলে বাংলাদেশ ছেড়ে ওই মানুষটা পালিয়ে গেল, ভারতে পালিয়ে গেল। সম্মানিত নেতৃবর্গ, এখানেই বুঝতে হবে, এখানেই বুঝতে হবে খালেদা জিয়ার অবস্থান কোথায় আর হাসিনার অবস্থান কোথায়। আকাশ আর জমি। সেই নেত্রী আজকে অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা বাংলাদেশের সবগুলো মানুষই দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা দান করো, তুমি তাকে সুস্থ করো। মৃত্যু তো এক সময় আসবে, আগমন হলেই হবে প্রত্যগমন, জীবন শুরু হলেই হবে শেষ, আর জন্ম হলেই হবে মৃত্যু। আমরা সবগুলো মানুষ, পৃথিবীর 800 কোটি মানুষ মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের মৃত্যুর মুখোমুখি হতেই হবে। তুমি খালেদা জিয়াকে নিয়ে যেও আমাদের মাঝখান থেকে, কিন্তু আমাদের নির্বাচন পর্যন্ত মানুষটাকে আমাদের মাঝখানে দেখতে চাই। আমরা প্রাণ খুলে দোয়া করি, তুমি অন্তত তার হাত দাঁড়ান করো। নির্বাচন পর্যন্ত আমরা একটা বারের মতো, চতুর্থবারের মতো তাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই বাংলাদেশে। হাসিনা বারবার প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু ভোট করে প্রধানমন্ত্রী কিন্তু হননি। ভোট তাকে করেছেন আর বিনা ভোটে নির্বাচিত হয়েছে, বারবার প্রধানমন্ত্রী হয়েছেন। 4 বারের প্রধানমন্ত্রী বোধহয় হয়েছেন হাসিনা, কিন্তু প্রায় বারই বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছে। স্বঘোষিত ভাবে হয়েছে, ভোট না নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু আমাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী হয়েছেন বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী। আমরা আর একটা বার তাকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই। তাহলে আমাদের 17 বছরের শ্রম, 17 বছরের শরীর থেকে ধরে যাওয়া ঘাম, শরীর থেকে ধরে যাওয়া রক্ত আমরা মনে হয় সার্থকতা খুঁজে পাবে যদি আমরা চতুর্থবারের মতো তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি। আমাদের প্রিয় নেতা 17 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আপনার সৈনিকের সংখ্যা যতই হোক না কেন, যত দক্ষ সৈনিকই থাকুক না কেন যুদ্ধের ময়দানে, যদি কমান্ডার সেনাপতি যদি দক্ষ না হয়, তাহলে সেই যুদ্ধের বিজয় কিন্তু আসবে না। 17 বছর আমরা আন্দোলন করেছি, ইউনিয়ন পর্যায়ে আমরা আন্দোলন করেছি, উপজেলা পর্যায়ে আন্দোলন করেছি, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, এবং আন্দোলন সর্বশেষ করেছি রাজধানী পর্যায়ে। এই আন্দোলনের নেতৃত্বই দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমরা এমন একটা নেতার দল করি, গোটা পৃথিবী খুঁজলে দ্বিতীয়টি আর খুঁজে পাবেন। আপনাদের মাঝখান থেকে প্রশ্ন আসতে পারে, এ আবার কেমন কথা বললেন? তারেক সাহেব কি এমন মানুষ যে পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে দ্বিতীয়টি মানুষ খুঁজে পাওয়া যায় না? আমি তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আমার পটল সাহেব বলেছিলেন, আমাদের উত্তরবঙ্গের কিংবদন্তি, জেলার বক্তব্য শোনার জন্য মানুষ তার পাখির মতো অপেক্ষা করত। প্রিয় নেতা আমাদের মাঝখান থেকে সারা জীবনের জন্য চলে গেছে। ওই নেতার জন্য রুহে মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক তাকে যেন জান্নাত নসিব করেন।
তারেক সাহেব যখন গুদাসপুর বড়াইগ্রাম সফর করতেছিলেন, আমাদের শেষ মঞ্চ ছিল হচ্ছে বনপাড়া। আমি ওই মঞ্চের উপরে ছিলাম, পটল ভাই বক্তব্য দিচ্ছিলেন, তারেক সাহেব ওখানে ছিলেন মঞ্চে, আমাদের কামরুল আলম সাহেব ছিলেন, আমাদের দুদু ভাইরাও ছিলেন ওখানে। ওই সময় পটল ভাই বলতেছিলেন, তারেক সাহেব আপনি তো জানেন না আপনার ওজন কত, আপনি কি ব্যতিক্রম ধর্মী মানুষ। গোটা বাংলাদেশ নয়, পৃথিবীর আনাতে কানাতে পথে প্রান্তরে শহর বাজার গঞ্জে যদি আমরা খুঁজে ফিরি, তারেক সাহেবের মতো দ্বিতীয় তারেক আর একটাও খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখেন, আপনি এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা হচ্ছে প্রেসিডেন্ট আর মা হচ্ছে প্রধানমন্ত্রী। গোটা পৃথিবী খুঁজে দেখেন, কি নরেন্দ্র মোদীর মা প্রেসিডেন্ট, বাবা প্রধানমন্ত্রী না। আমেরিকার জো বাইডেন বাবা প্রধানমন্ত্রী, মা প্রেসিডেন্ট না, কোথাও পাবেন না। পৃথিবীতে আপনার 800 কোটি মানুষ আছে আর 228টা দেশ আছে। প্রতিটা দেশে আপনি সরাসরি অভিযান চালিয়ে দেখবেন, মা প্রধানমন্ত্রী আর বাবা প্রেসিডেন্ট, এমন মানুষ দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যাবে না। সেই আমাদের প্রিয় নেতা, একটু মনে মনে ভাববেন, দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। কি জয় সাহেবের মা প্রধানমন্ত্রী, বাবা কি প্রেসিডেন্ট না, তা ছিল না তো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনার বাবা হচ্ছে প্রধানমন্ত্রী, মা কি প্রেসিডেন্ট না। আপনি একটা করে খুঁজে দেখবেন, তারেক সাহেব যে গর্ব করে কথা বলতে পারবে আমার বাবা প্রেসিডেন্ট, আমার মা প্রধানমন্ত্রী, পৃথিবীতে একটা মানুষও এই কথা বলতে পারবে। সেই নেতার নেতৃত্বে আমরা দল করি প্রিয় নেতৃবর্গ। সেই নেতা এক কলিজা ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, আওয়ামী লীগের অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন বুকে ধারণ করে লক্ষ কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশে রেখে যে নেতা এখনো পরবাসী জীবন যাপন করছে। সহদর ভাইরা মারা গেল, চোখের দেখাও দেখতে পারল না, জানাজার শরীর হতে পারল না। আমরা জানি না আমাদের কলিজার ব্যথা আরো বেড়ে যাবে কিনা, মা যদি মারা যায় জানাজার শরীর হতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চিত নই। প্রিয় বন্ধুরা, তাই তো আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, বারবার বলছি, আল্লাহ তুমি হায়াতে দারাজ করো, আমাদের নেত্রীকে তুমি বাঁচিয়ে রেখো। আমার প্রিয় নেতা দেশে আসবে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে পালিত হবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি, ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বাংলাদেশ জাতীয় দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব নেবে আমাদের প্রিয় নেতা। কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ নেই, আমরা উপর তক্কা দেখেই আমরা এই কথা বলতে পারি। প্রিয় নেতৃবর্গ, এই জন্যই আপনি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, 5 স্তরে একেবারে তদন্ত চালিয়ে আমাদের প্রিয় নেতা 300 আসনের তালিকা প্রণয়ন করেছেন। 300 আসনের মধ্যে 237টি আসন প্রকাশ করে দিয়েছেন, আর বাকিগুলো একটু জটিলতা আছে, সমন্বয় হবে। অচিরেই এই নামগুলো তালিকাভুক্ত করা হবে, প্রকাশ করে দেওয়া হবে। 237টি আসনের মধ্যে নাটোর 4 আসন এবং নাটোর 2 আসন এবং নাটোর 1 আসন, এই 3টি নামের তালিকা প্রকাশ করে দিয়েছেন। সিংড়ার মধ্যে একটু সমস্যা আছে, তালিকা অচিরেই চলে আসবে। নাটোর 4 আসনে আপনাদের এই হতভাগা 18 সালে যে মানুষটাকে আমার প্রিয় নেতা ফোন করে বলে দিয়েছিলেন, আমরা মুখে মুখেই শেষ করে দেই নাকি, আর না হলে আজানটা হয়ে যায়, 1 মিনিট কথা বলে শেষ করে দেই। চাচা একটু বসেন, চাচা একটু বসেন, 1 মিনিট, 1 মিনিট আজানের পরে 1 মিনিট। আমার মনে হয় যে আপনার খাবারের গুলো দিয়ে আপনি বলেন না বৃত্তি তো না, এটা
আরে ওখানে ভালো লোক দেখা না, শক্ত লোক যাতে হবে, করে যাতে হবে। মাইকে পাওয়া উঠা যাবে না, ওখানে প্যাকেট পোষা থাক থাকে আগুন দেখো কথা বলেন না দিবি তোরে ভাই, শক্ত লোক লাগানো হবে। এক এক ধরনের তো সাতটা দাম আছে। বসায় দিয়ে কয়জন লড়া চড়া না সবাই বসুক, আঘাত বসে যাবে। সবাই বসে সবাই বসে থাকুক, এই ভেতর দিয়ে প্রিয় ব্যক্তিবর্গ, আমি এই এক মিনিটের মধ্যে কথা শেষ করে দেব। আমার বাম পাশে কিন্তু মা বোনেরাও বসে আছেন, তাতেও পাখির মতো অপেক্ষা করে আছেন কিছু কথা শোনার জন্য। আপনাদের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান একত্রিত কর্মসূচি প্রণয়ন করেছেন। আগামী দিনে দল ক্ষমতায় গেলে, বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় গেলে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি করবেন। মায়েদের জন্য প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলে একটু সজাগ থাকবেন। একটা শ্রেণী হাদিস কোরআনের কথা বলে ছোট ছোট মানুষের হাতের মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে যে দাঁড়িপাল্লার ভোট দিলে মানুষ জান্নাতে যেতে পারবে। দাঁড়িপাল্লার ভোট দিলে কি মানুষ জান্নাতে যায়? ইবাদত কমিটি করতে হবে, নামাজ রোজা হজ জাকাত এগুলো করতে হবে। এই যে বিভ্রান্তমূলক কথাগুলো বলছে, আপনাদের পাড়ায় মহল্লায় যদি এই কথাগুলো বলে, আপনারা একটু প্রতিবাদ করবেন যে হাদিস কোরআনের কথা বলেন, রাজনীতির কথা এখানে বলতে আসেন না। ফ্যামিলি কাজ করে দিবে। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, আপনার ধানের শীষের প্রতিটি আপনারা নিজেরা ভোট দিবেন। 500 মা বোনরা যারা আছে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। তো সম্মানিত উপস্থিতি, আমি এই জন্য এই কথাটা বলতেছিলাম যে নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আগামী দিনে আমরা এইভাবে আর উঠান বৈঠক না করে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা একটু তফসিলের জন্য অপেক্ষা করছি। দেশকে ব্যাপক ষড়যন্ত্র চলছে। আমার প্রিয় নেতা বলেছে যে আমি 16 বছর আগে আপনাদের বলেছিলাম যে আগামী প্রধান জাতীয় সংসদ নির্বাচন হবে বিএনপির জন্য একটা চ্যালেঞ্জের নির্বাচন। বাংলাদেশের মধ্যে যতগুলো দল আছে সবগুলো দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অভ্যন্তরে নয়, বহির্বিশ্বেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা মনে মনে ভাবছি যে তফসিল ঘোষণা হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে আমাদের ডান পাশে বাম পাশে পিছনে যে নেতৃবর্গ আছে, মানে বড়াইগ্রাম উপজেলা পৌরসভা, 2টি পৌরসভা আছে, সমস্ত নেতৃবর্গকে ডেকে নিয়ে আমরা নির্বাচনী কমিটি গঠন করে দেব। কারণ মনোনয়ন তুলে দেওয়া হয়েছে আমার হাতে। এত বড় নির্বাচন কি আমার পক্ষে করা সম্ভব? আমার পক্ষে করা সম্ভব না। প্রত্যেকটা মানুষ যদি প্রার্থী সাজেন, তাহলে এই নির্বাচনটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আর এই নির্বাচন আদিল চেয়ারম্যানের জন্য নির্বাচন নয়, এই নির্বাচন ধানের শীষের নির্বাচন, এই নির্বাচন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার নির্বাচন, এই নির্বাচন গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য নির্বাচন। এই নির্বাচন আমাদের প্রিয় নেতা, আমাদের তারুণের অহংকারটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। আমরা কিন্তু ওই নেতাকে নিয়ে সেই স্বপ্ন দেখি না যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে রাখে। আমরা প্রিয় নেতাকে নিয়ে সেই স্বপ্ন দেখি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় না। সেই নেতা দেশে আসবে কি আসবে না, নির্বাচনের উপর আমাদের নির্ভর করে। দেশের মানুষকে যদি বাঁচাতে চান, আর দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি সুরক্ষা করতে চান, গণতন্ত্র যদি সুপ্রতিষ্ঠিত করতে চান, আমাদের 100 রক্তের নামে কেনা লাল সবুজের পতাকা যদি সুদৃঢ় করতে চান, বাংলাদেশের জমিনে যদি পথ করতে চান, তাহলে আগামী দিনে নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়া ছাড়া আর আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। সবাই ঐক্যবদ্ধ হবেন। নিজেদের মধ্যে টুকটাক দ্বন্দ্ব বা বিসম্বাদ থাকতেই পারে। বাংলাদেশের মধ্যে বৃহৎ সংগঠন, ভোটের সংখ্যা বেশি,
নেতার সংখ্যা বেশি, যার কারণে কিছু মতপার্থক্য থাকতে পারে। আমরা অতীতে এগুলো সমাধান করে নিয়ে নির্বাচনী বৈঠকে কিভাবে পালিত হওয়া যায়, নির্বাচনী পরিচালনা কমিটির মধ্যে দিয়ে আমরা নির্বাচনী পরিচালনা কার্যক্রম শুরু করবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।